প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান কি মিশরের সিসি কিংবা পাকিস্তানের আসিম মুনির হতে চাইছেন? দেশের বর্তমান অস্থিতিশীলতায় উনার ভূমিকাই বাকি। ১/১১ পর তৎকালীন সেনা নিয়ন্ত্রিত সরকারের অধীনে পরিচালিত জয়েন্ট অপারেশনের সময় ছিচকে চোর থেকে শুরু করে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, সচিব, আমলা সবার আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল। রাস্তা দিয়ে সবুজ রঙের কোনো জিপ গেলে মানুষ দৌড়ে পালাত। এমনও হয়েছে যে কোথাও মানুষের ভিড়ে, বাজারঘাটে, পাড়া মহল্লায় কেউ মজা করেও যদি বলেছে যে আর্মির গাড়ি আসছে, তাহলেই হয়েছে। মানুষ দিক বিদিক দৌড়ে ছুটত পালানোর জন্য। কিন্তু বর্তমানে ল এনফোর্সমেন্টের অবস্থা হযবরল। দেশ জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই মহামারীর মতো ছড়িয়ে গেছে। গর্তে বসে আওয়ামী নেতারা একের পর এক ধ্বংসাত্মক কাজ করেই যাচ্ছে। যৌথ বাহিনী অপারেশনের মাধ্যমে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। সাধারণ চোর ছেচর থেকে শুরু করে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা পর্যন্ত চোরাগোমতা হামলা চালিয়ে যাচ্ছে। ১৫ বছরের ফ্যাসিজম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী ডান্ডিয়া সেবা দাস, সচিব, আমলারা বুক ফুলিয়ে প্রশাসন জব্দ করে বসে আছে। আর্মি এবং পুলিশে নিরাপদে রয়েছে। কেন? পদচ্যুত ১৫-১৬ জন টপ ব্রাস ছাড়া আর্মিতে কি আর কোনো ফ্যাসিস্ট নেই? হাসিনা এবং ডান্ডিয়ার অনুগত অফিসাররা কি গুরুত্বপূর্ণ পদে আসীন নন? বিপ্লবীর বাকি হল। যাই হোক, কাজের কাজ খুব কমই হচ্ছে এবং জেনারেল ওয়াকারের কাজকর্ম দেখে অনেকেই অনেক সন্দেহ করছেন। তবে কি জেনারেল ওয়াকার আসলেই মিশরের আবদেল ফাতাহ আল সিসির মতো একনায়ক হতে যাচ্ছেন? এই ভিডিওতে আমি জেনারেল ওয়াকারুজ্জামানের দুটি দিকই দেখাবো, কোনো পক্ষপাতিত্ব করব না। জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা শেখ পরিবার এবং ডান্ডিয়ার প্রতি অনুগত, তারা ব্যতীত আর কোনো অফিসার বা সৈনিক আন্দোলনকারী ছাত্র জনতার উপর চড়াও হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে একদম শেষের দিকে এসে জেনারেল ওয়াকার যখন অফিসারদের নিয়ে মিটিং করেন, তখনও হাসিনাপন্থী অফিসারগণ সুবিধা করতে পারেননি। আর্মি চিফ ফ্যাসিস্ট বিরোধীদের কথা শুনতে বাধ্য হন। দেশজুড়ে মারাত্মক রক্তপাত এড়াতে হাসিনার নির্দেশ উপেক্ষা করে ছাত্র জনতার পক্ষাবলম্বন করে ডান্ডিয়ার সেবাদেশী ডাইনিটাকে ক্ষমতা ছেড়ে দিতে পরামর্শ দেন। ফলে ৫ অগাস্ট হাসিনা নির্লজ্জভাবে পালাতে বাধ্য হয়। হাসিনা পালানোর পর ডান্ডিয়া কূটনৈতিক চ্যানেল এবং ডিরেক্টলি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে কিছু বিষয়ে সাহায্য কামনা করেছিল, যেমন গোয়েন্দা সম্পর্ক চালু রাখা, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক পুনঃস্থাপন না করা এবং আওয়ামী লীগকে মিনিমাম রাজনীতি করতে দেয়া তার অন্যতম। জেনারেল ওয়াকার সেগুলো উপেক্ষা করেন। তবে তিনি ১৫ বছরে প্রমোশন বঞ্চিত অফিসারদের প্রমোশন দেননি। এটি ইন্ডিয়ার আবদার ছিল। দিল্লির নির্দেশ মোতাবেক শীর্ষ আওয়ামী কর্মীদের পালাতে সাহায্য করেছেন। আয়নাগরের আনামত নষ্ট করা এবং দায়ীদের কয়েকজনকে এখনও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীতে এখনও ফ্যাসিস্টের অনেক সহযোগী স্বপদে বহাল আছে, তাদেরকেও তিনি সরাচ্ছেন না। তিনি জানেন যে ট্রান্সকম গ্রুপ, ছায়ানট, বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ছদ্ম পরিচয়ে অনেক ভারতীয় গুপ্তচর বসে আছে। ডিজিএফআই এবং এনএসআই দেশপ্রেমিক অংশটির কল্যাণে তাদের বেশিরভাগের পরিচয়ই জেনারেল ওয়াকার জানেন বা ওনাকে জানানো হয়েছে। এ বিষয়ে তিনি এখনও কার্যকর কোনো স্টেপ নিচ্ছেন না। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি। একটা দেশে সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিরাপত্তা রক্ষিত হয় দেশটির শক্তিশালী আর্ম ফোর্সেস ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে। আর্ম ব্রাঞ্চ মানে আর্মি, নেভি, এয়ারফোর্সের কাজ হল ডিরেক্ট থ্রেট নিউট্রালাইজ করা, আর ইনডিরেক্ট থ্রেট অর্থাৎ ছদ্মনামে ছদ্মবেশে থাকা হুমকিগুলোর 99%ই আসে এসপিওনেজ অর্থাৎ বৈরী গোয়েন্দা সংস্থার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের সামনে একমাত্র ক্রেডিবল বৈরী গোয়েন্দা সংস্থা হল ডান্ডিয়ান র। তারা এদেশে 1000 ফিল্ড এজেন্ট পোষে। এদের বেশিরভাগই সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, অর্থনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী এবং সমাজকর্মী হিসেবে এদেশে বিচরণ করে। এদের ব্যাপারে তালিকা আছে। এসব নিমক হারাম কালসাপদের যদি নিউট্রালাইজ না করা হয় তাহলে দেশের নিরাপত্তা অনিশ্চিত। এসব এজেন্ট এবং আর্মিতে বহাল থাকা ডান্ডিয়ান দালাল সেনা অফিসারদের বরখাস্ত না করে জেনারেল ওয়াকার দিল্লিকে খুশি রাখছেন। ওদিকে আওয়ামী লীগদের পালাতে দিয়ে হাসিনাকেও হাতে রাখার ট্রাই করেছেন। আবার ৫ অগাস্ট ও তার আগের কয়েকদিনের অ্যাক্টিভিটির মাধ্যমে দেশকে ভয়ানক রক্তপাত থেকেও রক্ষা করেছেন তিনি। মানে শ্যামকুল ২ রক্ষা করার চেষ্টা করেছেন জেনারেল ওয়াকার। দিস ইজ ডেঞ্জারাস।
ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার পর প্রথম যৌথ বাহিনী অপারেশনের শুরু থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এবার আর আর্মি দেখে ক্রিমিনালরা ভয় পাচ্ছে না। অর্গানাইজড অ্যান্ড ইম্প্যাক্টিং কোনো ক্লিনজিং অপারেশনও হচ্ছে না। দেশ জুড়ে হাজার হাজার আওয়ামী লীগ এখনো লুকিয়ে আছে, নয়তো বিএনপি জামাতকে হাত করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের শেষ করে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে চুরি চামারি, ডাকাতি, ছিনতাই, এখানে সেখানে বেহুদা দাবি নিয়ে আন্দোলনের নামে অরাজকতার চেষ্টা চলছেই। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে এমন হচ্ছে কেন? এর পিছনে কিছু কারণ আছে, তবে অন্যতম দুটি কারণ আমি এখানে দেখাবো। প্রথম কারণ, সেনাবাহিনীকে যতই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক না কেন তাদের সিরিয়াস কিছু লিমিটেশন আছে। এবার যদি সেনা অপারেশনের সময় কোনো ব্যক্তি নিহত হয় তবে আর্মি ইন্ডেমনিটি অর্থাৎ বেকসুর খালাস পাবে না। আর্মির প্রতি একটা আতঙ্ক এমনিই থাকে। এই আতঙ্ক থেকে অনেক সময় সেনা অপারেশনের সময় বা আটক হবার পর ভয়ে অনেক ক্রিমিনাল স্ট্রোক করে মারা যায়। এতে আসলে আর্মির তেমন কোনো দোষ থাকে না, এই জন্যই ইন্ডেমনিটি দেওয়া হতো, এবার দেয়া হয়নি। ইন্ডেমনিটি না দেওয়ার কারণ, প্রথমত ডক্টর ইউনুস বিচারবিহীন কোনো মৃত্যু চান না, তিনি নিষেধ করেছেন। দ্বিতীয়ত, লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত এখন অনেক সেনা অফিসার আছেন যারা কোনো না কোনোভাবে হাসিনা, আওয়ামী লীগ এবং ডান্ডিয়ার প্রতি দায়বদ্ধ বা অনুগত। ম্যাক্সিমাম ফিল্ড কমান্ড এদের হাতে। গণহারে ইন্ডেমনিটি দিলে এসব অফিসাররা প্রথম দফায় ছাত্র জনতার আন্দোলনের স্থানীয় নেতৃত্ব এবং বিএনপি জামাতের লোকাল নেতাদের হত্যা করবে। কৌশলে মানুষ টেকনিক তারা হাসিনার আমলে রপ্ত করেছে, একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এরা সবাই আওয়ামী দালাল। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদ ভাইয়ের হত্যা এটাই প্রমাণ করে যে তারা চান্স পেলে আবার হামলে পড়বে। এভাবে সমাজকে নেতৃত্ব শূন্য করে আওয়ামী লীগের গর্ত থেকে বের হয়ে দেশ দখল করে নেওয়ার চান্স করে দিবে। তখন ইন্টারিম গভর্নমেন্টের আসলে কিছু করার থাকবে না, কারণ পুলিশের 90%ই আওয়ামী পাওয়ার। সচিবালয় কন্ট্রোল করছে আওয়ামী দালালেরা। ব্যবসায়ী মহল তো পুরাই হাসিনা ও দিল্লির পালা দল। শুধু যদি রাজনৈতিক নেতৃত্বকে কোণঠাসা করে ফেলা যায় তবে আওয়ামী লীগের জন্য দেশ দখল করা মামুলি ব্যাপার। কেউ কিছু বুঝে ওঠার আগেই 2-3 দিনে কাজ সেরে ফেলবে তারা। এজন্যই আর্মিকে এবার ইন্ডেমনিটি পাওয়ার দেওয়া হয়নি। আর সব ধরনের ক্রিমিনালস অ্যান্ড আওয়ামীরা এটা ভালো করে বোঝে এবং এই সুযোগটাই তারা নিচ্ছে। আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন, ইচ্ছাই হোক বা অনিচ্ছা, জেনারেল ওয়াকার এই ব্যাপারে মারাত্মক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করে দিয়েছেন অনেকখানি। এজন্য তিনি অবশ্যই ক্রেডিট পাবেন। কিন্তু কার মনে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যাতে মনে হবে যে ওয়াকার সাহেব বাংলাদেশের আবদেল ফাতাহ আল সিসি অথবা আসিম মুনির হতে পারেন। আর্মি থেকেই বাধা আসবে। এখনও অনেক দেশপ্রেমিক অফিসার আছেন যারা ওনাকে বাধ্য করেছিলেন যেন ছাত্র জনতার উপর সেনাবাহিনী গুলি না চালায়। সো নো সিসি, নো মুনির। বিপ্লবের অকাল মৃত্যু হয়েছে, এর পিছনে দুটি বড় কারণ আছে। প্রথমটি রাজনৈতিক। বিএনপি মূলত প্রথম রাজনৈতিক বাধা। দলটির হাইকমান্ড হাসিনার পতনের পর বৈপ্লবিক কোনো পরিবর্তন চায়নি, এখনও চায় না। কারণ রেভলিউশনারি চেঞ্জ হলে প্রথম যে জিনিসটি ঘটবে তা হল দুর্নীতিবাজ আমলাতান্ত্রিক সিস্টেম গুড়িয়ে যাবে। বাংলাদেশের দুর্ভাগ্যের প্রধান কারণ অর্থলোভী এই আমলাতন্ত্র। এরা অলওয়েজ রাজনীতিবিদদের চুরির রাস্তা দেখিয়ে নিজেদের আখের গোছায়। অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তির বিনিময়ে পলিটিশিয়ানদের পালতু হয়ে থাকে। এরাই লুটপাট এবং খুনের দোষর। বিএনপি চায় এই সিস্টেম বহাল থাকুক। ক্ষমতা হাতে পেলে এসব দুরাত্মাদের ইউজ করে তারাও দীর্ঘদিন গদি আঁকড়ে থাকতে পারবে। এই অপরাজনীতি তারা শিখেছে হাসিনার কাছ থেকে। রাজনৈতিকভাবে অসংগঠিত হবার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির এই বাধা দূর করতে পারেনি। সাথে যোগ দিয়েছে ডক্টর আসিফ নজরুল এবং কতিপয় উপদেষ্টা। আর সচিব আমলারা তো আছেই। তারা নিয়মিত কানপড়া দিয়ে যাচ্ছে যেন প্রশাসনিক সংস্কার না করা হয়। দ্বিতীয় কারণটি হল 6 থেকে 9 আগস্ট পর্যন্ত যে সময়টুকু আমরা পেয়েছিলাম সেটুকু কাজে না লাগানো। সেই সময় যদি থেকে যাওয়া ফ্যাসিস্ট এবং তার দোসরদের নির্মূল করতে পারতাম তাহলে আজকের দেশের সিচুয়েশন ভিন্ন হতো। সকল আগ্রাসী গণহত্যাকারী সাপের মাথা কেটে দিলে মাঠের কামলারা আপনা আপনি চুপসে যেত। বিপ্লবের প্রোক্লেমেশন এবং আদর্শ এতদিনে প্রতিষ্ঠিত হয়ে যেত। নভেম্বর থেকেই গণহত্যার বিচার শুরু করতে পারতাম। কিন্তু সে সময় দয়াশীল হবার মাসুল দিচ্ছি আমরা। সুযোগটা আমরা হারিয়েছি। বিপ্লবের হয়তো অপমৃত্যু হয়েছে,
কিন্তু আমরা একটি কঠিন কাজ সম্পাদন করেছি। কঠিন বলতে ভয়ানক রকম কঠিন। তা হলো গণহত্যাকারী, ডান্ডিয়া সেবাদাসী, মানসিকভাবে অসুস্থ একটা সাইকো ডাইনি শেখ হাসিনাকে উৎখাত করেছি। তার সন্ত্রাসী দলকে গর্তে ঢুকিয়েছি। তার মাফিয়া ফ্যামিলিকে বিশ্বব্যাপী প্রেসারে ফেলেছি। বাংলাদেশ ও তার জনগণের প্রতি শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ এবং শেখ পরিবারের কোনো দায় নেই, কোনো দয়ামা বা সম্পর্ক নেই। তাই এরা এই দেশকে একান্ত ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখে। হাসিনা নিজ মুখেই তা বলেছে। আমরা যেহেতু এমন একটি মানুষকে, রাক্ষসীকে উৎখাত করতে পেরেছি, সেহেতু রয়ে যাওয়া ফ্যাসিস্ট ইলামেন্টকেও নির্মূল করতে পারব। হয়তো সময় লাগবে, তবে সেজন্য প্রয়োজন ঐক্য। বিএনপি, জামাত, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আলেম ওলামা পর্যন্ত প্রতিটি দেশপ্রেমিক গোষ্ঠী, দল, মহল এবং ব্যক্তির প্রতি আহ্বান স্পেসিফিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছান। সেই স্পেসিফিক বিষয়গুলো হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এর শীর্ষ সন্ত্রাসী নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা। 2, এদেশে আওয়ামী লীগ বা এ ধরনের কোনো ফ্যাসিস্ট দলের জন্ম নেয়ার সিস্টেম বন্ধ করা। 3, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো দ্বিমত যেমন থাকবে না, তেমন স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, কিছুতেই না। প্রকাশ্যে না হোক, অলিখিতভাবে ডান্ডিয়াকে আগ্রাসী শত্রু হিসেবে বিবেচনা করে ফরেন পলিসি প্রণয়ন করতে হবে। 5, জিডিপির ন্যূনতম 3.5% হবে সামরিক বাজেট, যার মাঝে 40 to 50% সমরাস্ত্র ক্রয়ে ব্যয় করতে হবে। 6, দেশের প্রতিটি সেক্টর, বিশেষ করে গণমাধ্যম, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে কোনো ডান্ডিয়াপন্থী ব্যক্তি বা গোষ্ঠী থাকতে পারবে না। যদি তারা ডান্ডিয়ার প্রতি সহনশীল বা অনুগত হয়, তবে তাদেরকে স্পেসিফিক আইনের দ্বারা নিষ্ক্রিয় করা হবে। এই বিষয়গুলোতে ইউনাইটেড হতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। নিরাপদ এবং সমৃদ্ধ একটি দেশ পাবো আমরা। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh. Long live Bangladesh.